সুমন, মায়া ও মিতালিকে নিয়ে ওদের সুখের সংসার। অলিপুর গ্রামের বড় বাজারে সুমনের ছোট্ট একটি মুদির দোকান। সেই দোকানে দিন রাত বেচাকেনা করার পর যা আয় হতো তাতে সুমনের সংসার চলে যেত। সুমনের মেয়ে মায়া খুব মেধাবী ছিল। মায়া বলল, বাবা জানো, আমি আমার ক্লাসে সবার থেকে বেশি নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি। সুমন বলল, তাই নাকি মা? আমার মা তো সব থেকে বেশি পড়াশুনো করে, তাই তো প্রথম হলো। সুমন বলল, আমি তো জানি আমার মেয়ে বড় হয়ে একদিন অনেক বড় ডাক্তার হবে। হ্যাঁ বাবা, তারপর আমি তোমাদের সবার চিকিৎসা করব। সুমন বলল, করবে তো মা। মিতালি বলল, দোকান থেকে এসে তো মেয়েকে নিয়ে গল্পই জুড়ে দিয়েছো, খাওয়া দাওয়া তো করতে হবে নাকি? সুমন বলল, খাওয়া দাওয়া তো পরে, আগে তো আমার মেয়ে। এইভাবে হাসি খুশি ও খুনসুটির ভিতর দিয়ে বেশ ভালোই কেটে যাচ্ছে সুমনের সংসার। কিন্তু হঠাৎ একদিন তাদের জীবনে নেমে এলো ঘোর অন্ধকার। সুমন প্রতিদিনের মতো দোকানে মালামাল কিনতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সুমনের সাইকেলটি এক ধাক্কায় উল্টে ফেলে দিল এক ট্রাক। ট্রাকের ধাক্কা ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়ে গেল। মিতালি, হায় ঈশ্বর, একই দিন দেখতে হলো আমার, এইভাবে অসহায় করে দিলে। এখন এই মেয়েকে নিয়ে কোথায় যাব, কি করব, কি হবে আমাদের? এত বড় পৃথিবীতে আমাদের দেখার মতো কেউ নেই। সুমন মারা যাওয়ার পর মিতালি ও মায়া খুব খারাপ পরিস্থিতিতে পড়ে গেল। কয়েকদিনের মধ্যে ঘরের সব খাবার ফুরিয়ে গেল। এদিকে সুমনের দোকানটিও মালিক নিয়ে গেল। মিতালি বলল, এভাবেই হোক, আমার একটা কাজ জোগাড় করতে হবে, মায়াকে মানুষ করতে হবে, কিন্তু এই গ্রামে কে আমাকে কাজ দেবে? মিতালি টাকা ধারের জন্য সুমনের আত্মীয়ের কাছে যায়। মিতালি বলল, কাকা, ঘরে কোনো খাবার নাই, মেয়েটা দুদিন থেকে না খেয়ে আছে, আমাদের কিছু টাকা ধার দেন, আমি ঠিক টাকা ফেরত দিয়ে দেবো। কাকা বলল, টাকা ফেরত দেবে কি করে? টাকা পাবে কোথায়? তোমার স্বামী তো আর নেই। মিতালি বলল, আমি যেভাবে পারি দেব কাকা, আমি কথা দিচ্ছি, আপনি যদি ফিরিয়ে দেবেন তবে আমি আর কোথায় যাব বলো, কি করব বলো? কাকা বলল, তুমি কোথায় যাবে সে তুমি জানো, আমি একটা বুদ্ধি দিচ্ছি, শোনো। তুমি মেয়েকে নিয়ে শহরে চলে যাও। শহরে এদিক ওদিক কাজ করে দুই মা মেয়ে পেট ভালোই চলে যাবে। মিতালি কোনো রকম সাহায্য না পেয়ে বাড়ি থেকে মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে শহরের পথ ধরে। মায়া বলল, মা, আমি আর হাঁটতে পারছি না, আমার খুব ক্লান্ত লাগছে, খুব খিদে পেয়েছে। মিতালি বলল, আর একটু কষ্ট করো মা, এই তো আমরা প্রায় শহরে পৌঁছে গেছি। শহরে পৌঁছালে ঠিক আমি একটা কাজের ব্যবস্থা করে নেব, তোমাকে আর না খেয়ে থাকতে হবে না। মেয়েকে নিয়ে সারাদিন হাঁটার পরে অবশেষে শহরে পৌঁছালো। বড় বড় বাড়ি, কত গাড়ি। একটা হোটেলের পাশে মায়া দেখতে পেল খাবার পড়ে আছে। এইভাবে খাবার কারা ফেলে দিয়েছে মা? চলো না খাবারটা তুলে খাই। মিতালি বলল, না মা, ফেলে দেওয়া খাবার খেতে নেই, তুমি আর একটু সহ্য করো, আমি একটা ব্যবস্থা করব। মিতালি চারিদিকে ঘোরাঘুরির পর দেখলো বিশাল একটা বড় রেস্টুরেন্ট। মায়া গিয়ে হোটেলের সামনে গিয়ে দাঁড়ালো। হোটেলের মালিক বলল, কি ব্যাপার, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? মিতালি বলল, স্যার, আমরা দুদিন থেকে মা মেয়ে কিছুই খাইনি, আমাকে একটা কাজ দেবেন? কাজ করার পর আমাদের দুইজনকে দুবেলা একটু খেতে দিলেই চলবে। হোটেলের মালিক বলল, তোমাদের এত খারাপ অবস্থা কেন? তোমাদের পোশাকের যে অবস্থা, কাস্টমার তোমাদের দেখলেই তো আসতে চাইবে না। মিতালি বলল, এইভাবে বলবেন না স্যার, আমরা যে পরিস্থিতির শিকার। এরপর মিতালি ম্যানেজারকে গিয়ে সব বলল। ম্যানেজার মনে খুব দয়া হলো। ঠিক আছে, তুমি আজ থেকে হোটেলে ঝাড়ু দেবে আর বাসন মাজার কাজ করবে, কিন্তু এর পরিবর্তে খেতে পারবে, টাকা পাবে না। মিতালি বলল, এতেই হবে স্যার,
আমাদের কোনো টাকা লাগবে না, থাকার জায়গাও লাগবে না, আমরা স্টেশনের বেঞ্চে গিয়ে শুয়ে থাকবো। ঠিক আছে, এখন তাহলে দুইজনে আগে খেয়ে নাও, তারপর কাজ করবে। আর কাস্টমার দেখলে ভিতরে চলে যাবে, কেউ যেন তোমাদের এই নোংরা পোশাকে দেখতে না পারে। মিতালি বলল, তাই হবে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। হোটেলে কাজ করে 2 বেলা খেয়ে মিতালি মেয়েকে নিয়ে এইভাবে দিন কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন মায়া ঘরে বাইরে মাটিতে আঁকাআঁকি করে খেলছিল, আর তখন সেখানে এক বড় ব্যবসায়ী অমিত আসেন। আর মায়াকে দেখে ব্যবসায়ী বললেন, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? তোমার বাবা মা কোথায়? মায়া বলল, আমার বাবা তো নেই স্যার, আর মা এই হোটেলে কাজ করে। তোমার মাকে একটু ডেকে আনো তো। মায়া হোটেলের ভিতর থেকে মিতালিকে ডেকে আনি। মিতালি বলল, স্যার আমাকে ডাকছিলেন কেন? আমার বাড়িতে একজন কাজের মানুষ দরকার, আর মায়ার কাছে শুনলাম তোমার নাকি রাত্রে স্টেশনে ঘুমাও, তাই তোমরা চাইলে আমার বাড়িতে যেতে পারো। আমি কাজের মানুষও পেয়ে গেলাম, আর তুমি মেয়েকে নিয়ে আমার বাড়িতে থাকতে পারো। মিতালি বলল, ঠিক আছে স্যার, আমার কোনো অসুবিধা নেই। এরপর মিতালি মায়াকে নিয়ে অমিত তার নিজের বাড়িতে আসে। অমিতের বৃদ্ধ মা বলল, এ কি, তুমি কাদের নিয়ে এসেছো? অমিত বলল, মা, এই মা মেয়ে আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে আর কাজ করবে। মা বলল, তুই হয়েছিস তোর বাবার মতো, একেবারে দয়ার শরীর, সাহায্য করবি তো ঠিক আছে, তাই বলে একেবারে রাস্তা থেকে তুলে নিয়ে আসবি? তার উপর আমার সূচিবায়ের রোগ আছে, এদের শরীরে যে গন্ধ, সে আমি অসুস্থ হয়ে পড়ব। মা বলল, বের করে দাও, এ বাড়ি থেকে ওদের জায়গা হবে না। অমিত বলল, মা এরকম করো না, এরা এখানেই থাকবে, আমার ভরসায় এরা এলো। মা বলল, দেখো বাছা, আমাকে এটা আর বলে লাভ নাই। মা বলল, আজ ওদের একেবারে বিশ্বাস আমি করি না, এরা সূচ হয়ে ঢুকবে আর ফলা হয়ে বেরোবে, এদের আমি বাড়িতে রাখবো না। মিতালি বলল, আমরা চলে যাচ্ছি স্যার, আমাদের কোনো সমস্যা হবে না, এত বড় পৃথিবীর কেউ না কেউ ঠিক আছে যে আমাদের কাজ দিয়ে দেবে। মিতালি মায়ার হাত ধরে চলে যাচ্ছিল, তখন পেছন থেকে অমিতের স্ত্রী প্রমীলা ডেকে ওঠে, এই শোনো, তোমাদের নাম কি? মিতালি বলল, ম্যাডাম, এখানেই তোমরা কাজ করবে। আর শোনো, আমার ছেলের আশেপাশে তুমি আর তোমার মেয়ে একদম যাবে না, রোহন তোমাদের একেবারে সহ্য করতে পারে না। প্রমীলা বলল, আজ থেকে তোমরা আমাদের বাগান বাড়িটায় থাকবে। এরপর থেকে মিতালি প্রমীলার কথা মতো বাড়ির সব কাজ শুরু করলো। ঘর মোছা, রান্না করা, কাপড় পরিষ্কার করা, বাসন মাজা থেকে সব কাজ মিতালি একা করত, আর মায়া মিতালির পাশে পাশে থাকত। একদিন মায়ার খুব ঘুম পেয়ে যায়, তাই ভুল করে সে বাড়ির সোফার উপর ঘুমিয়ে পড়ে, আর তখনই সেখানে প্রমীলার শাশুড়ি চলে আসে। এ কি সর্বনেশে কাণ্ড, কাজের মেয়েটা দেখো এখানে ঘুমাচ্ছে, এসব আমার পরিষ্কার করতে হবে। প্রমীলা বলল, কি হয়েছে মা, কি করছে? এই দেখো না, কাজের মেয়ে এখানে বসে আরাম করে ঘুমোচ্ছে। বৃদ্ধার চিৎকারে সেখানে মিতালিও এসে হাজির। মিতালি বলল, কি হয়েছে ম্যাডাম? তোমাদের মা মেয়েকে বলেছি মেঝেতে বসতে, তোমার মেয়ে কি করেছে দেখো। মিতালি বলল, ভুল হয়ে গেছে ম্যাডাম, এই তো অনেক ছোট, বুঝতে পারিনি, ও যে এরকম ভুল যেন আর না করে। মিতালি রেগে মায়াকে 2টি চড় মারে আর বলে, হতভাগী, তুই কেন এখানে বসেছিস? মিতালি বলে, আমরা কাজের লোক, ভুলে যাস না, আমি তো শুধু একটু ঘুমিয়েছি মা, তুমি তো জানো আমার ঘুম আসলে আমি যেখানে থাকি সেখানেই ঘুমিয়ে পড়ি। মিতালি মায়াকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। হঠাৎ ছেলে রোহনের ঘড়িটা না পেয়ে চিৎকার করে আর বলে, আমার ঘড়িটা চুরি হয়ে গেছে মা। প্রমীলা শাশুড়ি বলল, হয়তো ওই কাজের মেয়ে, নাহলে কাজের মেয়ে চুরি করেছে। মিতালি বলল,
কি ঘড়ি ম্যাডাম? আমি তো কিছুই জানি না। মায়া বলল, ম্যাডাম আমরা গরিব হতে পারি কিন্তু আমরা চোর নই। মায়া বলল, চুরি করা খুব খারাপ কাজ ম্যাডাম। হঠাৎ সেখানে রোহনের এক বন্ধু এসে হাজির হলো। রোহন, তুই কাল আমার বাড়িতে তোর ঘড়িটা রেখে এসেছিস, তাই আমি নিয়ে এলাম। রোহন নিজের মধ্যে অনেকটা অনুতাপ হতে লাগলো। মায়া শুনিয়েছে। মিতালি বলল, আমি আর কাজ করব না স্যার, ওরা আজ আমাকে চুরির মিথ্যা অপরাধ দিয়েছে। দেখো ওরা বুঝতে পারেনি, তবে এই মাসটা কাজ করো, এই মাসটা কাজ করে শেষে চলে যেও, ততদিনে আমি অন্য লোক খুঁজে নেব। ঠিক আছে স্যার। এরপর মায়া রোহনের বইগুলি দেখে ওর উপর পড়ার খুব ইচ্ছা হলো, স্কুলে পড়তে খুব ইচ্ছা হলো। হঠাৎ রোহন এসে বলে, তুই কি বই পড়তে পারিস? মায়া বলল, আমি আগে স্কুলে পড়তাম, তখন বাবা বেঁচে ছিল। আমি আগে স্কুলে প্রথম হতাম, তবে এখন যা, তুই আর আমার ঘরে আসিস না। কিছুদিন পর বাড়িতে বৃদ্ধাকে রেখে ওনারা পার্টিতে ঘুরতে যায়, আর ভিতর থেকে বৃদ্ধা বুকে ব্যথায় কষ্ট পাচ্ছিল। তখন মায়া বৃদ্ধার কষ্ট দেখে মায়ার বাড়ি থেকে প্রমীলার কাছে একটা ফোন করে। ওনারা সবাই এলে বৃদ্ধাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার বললেন, আপনি আপনার মাকে ঠিক সময়ে এনেছেন, তাই আমরা আপনার মাকে বাঁচাতে পেরেছি। ডাক্তারের কথা শুনে প্রমীলা ও অমিত মিতালি ও মায়ার কাছে যায়। অমিত বলল, আজ তোমাদের জন্য আমি আমার মাকে ফিরে পেয়েছি। তোমার মেয়ে সঠিক সময়ে ফোনটা করলো, তাই আমরা মাকে বাঁচাতে পেরেছি। প্রমীলা বলল, মিতালি, আমরা খুব ভুল করেছি। আমরা তো কত থেকে কত টাকা নষ্ট করি, আমরা তোমার কাছ থেকে অনেক টাকা অপচয়ও করি, আর আমরা এই অপচয় না করে সেই টাকা দিয়ে তোমার মেয়েকে স্কুলে পড়াবো। তোমার মেয়ে পড়াশুনোর দায়িত্ব আমাদের। মায়া লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে।